আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? যে যেখানে আছো, আশা রাখি সবাই ভালো এবং সুস্থই আছো। আমি সাউথ নোয়াপাড়া হাই স্কুলের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার নিপা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনলাইন ক্লাস। আমার অনলাইন ক্লাসটি হবে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর। আমি আমার গত ক্লাসে বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টি অধ্যায়ের উপর তোমাদেরকে অনলাইন ক্লাস দিয়েছিলাম। আজকে দিব চতুর্থ অধ্যায়ের উপর। চতুর্থ অধ্যায়ে তোমরা তোমাদের বইয়ে চতুর্থ অধ্যায়ে যাও। চতুর্থ অধ্যায়ে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমি গত ক্লাসে তোমাদের পার্ট 1, 2 আলোচনা করেছিলাম। আজকে করব আমি পার্ট 4 থেকে 5। আসো পার্ট 4-এ কি বলা হয়েছে? শ্বসন পদ্ধতি। আমরা নাক দিয়ে বাতাস নিই, আবার ছেড়ে দিই, একেই আমরা সাধারণত শ্বসন বলে থাকি। আমাদের এই ধারণা ভুল। আমাদের বুক হাঁপড়ের মতো অবিরত সংকুচিত ও প্রসারিত হয়। এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। এইভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করাই শ্বাসক্রিয়া নামে পরিচিত। এটা শ্বসনের একটি ধাপ। শ্বসন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃশ্বসন, আরেকটি হচ্ছে অন্তঃশ্বসন। এবার আসো বহিঃশ্বসনটা কি? যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে আমরা বহিঃশ্বসন বলে। এই পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৌশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন 2 পর্যায়ে সম্পন্ন হয়, যথা প্রশ্বাস বা শ্বাসগ্রহণ, আরেকটি হচ্ছে নিঃশ্বাস। তো প্রথমে আসো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। আমরা যে শ্বাসটা গ্রহণ করি সেটা কি? পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন যুক্ত বায়ুটা গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষ পিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত হয়। এগুলো হচ্ছে আমাদের বুকের অভ্যন্তরীণ অংশ, যেটাকে প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষ পিঞ্জরাস্থি বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বুকের অভ্যন্তরীণ অংশ, মাঝের পেশি সংকুচিত হয়। নিঃশ্বাস হচ্ছে কি? প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায়ে শুরু হয়। এই যে আমরা শ্বাসটা গ্রহণ করি আবার শ্বাসটা যে আমরা ফেলি, এটাই হচ্ছে নিঃশ্বাস ত্যাগ করা। এ পর্যায়ে মধ্যস্থতা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভিতরের বায়ু, কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। তারপর আসো অন্তঃশ্বসন। অন্তঃশ্বসনটা কি? অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহ কোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালীতে পৌঁছায়। কৌশিক নালীর পাত্রভেদ করে আন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভিতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। তো দেখো, এটা অনেকটা তোমার কি বলবো, এই চক্রের মতো কাজ করা। এটা অন্তঃশ্বসন প্রক্রিয়া প্রথমে দেহ কোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে কী হয়ে যায়? জারিত হয়ে এটা গতিশক্তি ও তাপশক্তিতে কী হয়ে যায়? পরিণত হয়ে যায়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে বাইরে বের হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালীতে পৌঁছায়। কৌশিক নালীর গাত্র ভেদ করে আন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভেতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। তো দেখো, এখানে শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্র নিম্নে দেওয়া হলো। যে শ্বসনতন্ত্রের যে একটি প্রবাহ হয় সেটি এখানে তোমাকে চিত্রের সাহায্যে দেখানো হলো। দেখো, প্রথমে কি হলো দেখো, নাসারন্ধ্র, নাসাপথ, নাসাগলবিল, ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিল, তারপর কি অ্যালভিওলি বা বায়ুথলি। তো
তো এগুলো হচ্ছে তোমার দেখো ব্রঙ্কিউল ও অ্যালভিউলি বা বায়ুতলিতে দেখো যেটি তোমার ব্রঙ্কিউল সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, আর যেটি অ্যালভিউলি বা বায়ুতলি সেটি হচ্ছে কি অক্সিজেন গ্রহণ করা। তো এইটা তোমাদের একটা চক্র দেওয়া আছে, চক্রটা অনুযায়ী তো কি আমাদের এই শ্বসন পদ্ধতিটা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ।